হ্যালো লার্নার্স, আজকে আমরা পড়ব ইংলিশ পেডাগোগির কিছু মেথড রয়েছে। এই মেথডগুলি ব্যবহার করে আমরা শিখতে পারবো যে কিভাবে বাচ্চাদের অতি সহজে আমরা কোনো কনসেপ্ট তাদের মাথার মধ্যে ফিট করে দেবো, কোনো কনসেপ্ট তাদেরকে অতি সহজে শেখাবো। আমরা সেই মেথডগুলি সম্পর্কে আজকে পড়বো। আর এখানে আশা করি আই থিঙ্ক 7টা মনে হয় মেথড রয়েছে। সবগুলি মেথডই খুব ইম্পর্টেন্ট আর অতি সহজ সরলভাবে সবগুলোকে এক্সপ্লেন করে দেওয়া হবে। পরীক্ষায় নিশ্চিতভাবে পারবেন, শুধু নোটস বানিয়ে নেবেন, রিভাইজ করবেন আর যা যা বলছি একটু মন দিয়ে শুনবেন। দেখি তাহলে মেথডসের কী ব্যবহার, কী প্রয়োজন পড়ে গেল যে মেথড টিচারদেরকে মেথড শেখাতে হলো। এ মেথড ইজ এ ওয়ে অফ ডুইং সামথিং। একটা মেথড হলো একটা ওয়ে, একটা রাস্তা কোনো কিছু করার। মিন্স ধরুন আপনি ধরুন আপনি কোনো একটা গেম খেলবেন, তাহলে গেমেরও একটা মেথড রয়েছে যে এই মেথডের মাধ্যমে আপনারা এই গেমটা খেলতে পারবেন। তো বাচ্চাদের যখন কোনো কিছু আমরা লার্ন করাবো, শেখাবো, টিচ করাবো, তারও একটা মেথড রয়েছে। মেথড হলো হাউ টু টিচ। একটা বাচ্চাকে কীভাবে শেখাবেন সেটাই হলো একটা মেথড। মেথড তাহলে কিসের ওপরে বেশি নির্ভর করে, যে বাচ্চাকে কীভাবে কোনো কনসেপ্ট শেখাবো। মেথড ইজ আ ওভারঅল প্ল্যান অফ টিচিং অ্যাপ্রোচ। মেথড হলো একটা ওভারঅল প্ল্যান, একটা বাচ্চাকে শেখানোর বা একটা লার্নারকে শেখানোর, একটা স্টুডেন্টকে শেখানোর ওভারঅল প্ল্যান, পুরো প্ল্যানটাই হলো মেথড। এটা কনসার্ন মানে এটা ফোকাস করে কারো উপরে, হাউ টু টিচ, কীভাবে বাচ্চাকে শেখাবো। দেখবো আমরা যে মেথড অফ ইংলিশ টিচিং মেথডে তাহলে দু রকম মেথড রয়েছে। অবভিয়াসলি একটা ওল্ড মেথড, একটা নিউ মেথড। ওল্ড মেথড মানে পুরনো কিছু মেথড রয়েছে। পুরনো মেথডকে আমরা কি বলি? ক্লাসিক্যাল মেথড বলি। কি মেথড বলি আমরা? ওল্ড মেথডের অন্য নাম ক্লাসিক্যাল মেথড। তাহলে মেথড দু রকমের, ওল্ড মেথড, নিউ মেথড। ওল্ড মেথড হলো ক্লাসিক্যাল মেথড। ওল্ড মেথডকে আমরা বলি না ক্লাসিক্যাল সং, তো সেই ক্লাসিক্যাল মেথড যেগুলো পুরনো মেথড। আর একটা রয়েছে নিউ মেথড, নতুন যুগের। এটা হানি সিং ধরে নিন, এটা হলো লতা মঙ্গেশকর ধরে নিন। এবার কি হলো, ওল্ড মেথডের মধ্যে দু রকম মেথড রয়েছে। একটা হলো গ্রামার ট্রান্সলেশন মেথড, এটাকে আমরা এবার থেকে জিএমটি বলবো, এত বড় আমি আর বলতে পারবো না। আর এটাকে বলা হবে ন্যাচুরাল মেথড বা ডিরেক্ট মেথড, তাহলে ডিএম। ঠিক আছে, জিএমটি গ্রামার ট্রান্সলেশন মেথড, আর একটা হলো কি ন্যাচুরাল মেথড বা ডিরেক্ট মেথড, ডিএম। তাহলে ডিরেক্ট মেথডের অন্য নাম কি? ন্যাচুরাল মেথড। সবগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, আগে আমরা একটা রিভিউ দেখে নিই। আর নিউ মেথডের মধ্যে 3 রকম আসবে। একটা হলো ডক্টর ওয়েস্ট মেথড, শুধু 3 রকম নয়, এছাড়া আরও আছে। আমাদের এক্সাম পারপাসের জন্য ইম্পর্টেন্ট হলো এরকম 3 রকম: ডক্টর ওয়েস্ট রিডিং মেথড, তারপরে সাবস্টিটিউশন মেথড আর বাইলিঙ্গুয়াল মেথড। তাহলে নিউ মেথডের মধ্যে করকম হলো 3 রকম। একটা হলো ডক্টর ওয়েস্টের সাইলেন্ট রিডিং মেথড, একটা হলো সাবস্টিটিউশন মেথড, আর একটা হলো বাইলিঙ্গুয়াল মেথড। ঠিক আছে, এবার ওগুলো সম্পর্কে আমরা ডিটেলসে দেখবো। প্রথম মেথড কি বললাম তাহলে? ওল্ড মেথডের একটা ভাগ হলো গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে প্রথম আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড পড়বো। এই মেথডটা পড়তে আমাদের সব থেকে বেশি সুবিধা হবে, কেননা আমরা এই মেথডই শিখে এসেছি। আর ওই জন্যই আমাদের এত দুর্গতি। আমরা ইংরেজি বুঝতে তো পারি, লিখতে তো পারি, কিন্তু স্যার বলতে পারি না, আর ঠিকমতো শুনে বুঝতে পারি না, কেউ স্পিডে বলে গেলে। এর জন্য দায়ী হলো জিএমটি মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। কেন দায়ী? চলুন পড়ি। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড, ইট ইজ দ্য ওল্ডেস্ট মেথড অফ ইংলিশ টিচিং। বলেই দিলাম ক্লাসিক্যাল মেথড মানে ওল্ডেস্ট মেথড। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড হলো, যতগুলি মেথড রয়েছে সব থেকে ওল্ডেস্ট মেথড হলো ইংরেজি শেখানোর, সবচেয়ে ওল্ডেস্ট মেথড হলো গ্রামার ট্রান্সলেশন মেথড। কোথায়? ভারতবর্ষে। ইট ইজ নোন অ্যাজ ক্লাসিক্যাল অর ট্রেডিশনাল মেথড। আমরা দেখিয়ে নিয়েছি যে গ্রামার ট্রান্সলেশন মেথডকে ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল বলা হবে। দেখুন, ক্লাসিক্যাল মেথডের মধ্যে দু রকম, গ্রামার ট্রান্সলেশন মেথড আর ডিএম মেথড বা ডাইরেক্ট মেথড। কিন্তু এর মধ্যে গ্রামার ট্রান্সলেশন মেথড যেহেতু বেশি পুরাতন, সব থেকে বেশি পুরাতন, ওই জন্য শুধু ওকেই আমরা বলবো ক্লাসিক্যাল মেথড বা ট্র্যাডিশনাল মেথড। ক্লাসেস আর টট ইন মাদার টাং। গ্রামার ট্রান্সলেশন মেথডে কী হয়, মনে করুন আমরা কীভাবে ইংরেজি শিখেছি। আমাদের কীভাবে হতো, স্যার কিছু রুলস, কিছু নিয়ম, টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশে স্যার বলে দিতেন বা ইংলিশে লিখে দিতেন, আমরা সেগুলো কী করতাম? বাংলায় শিখতাম উইথ লিটিল অ্যাক্টিভ ইউজ অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের মাদার টাং কি? বেঙ্গলি। অ্যাক্টিভ ইউজ অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ, আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কি? যে ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, আমাদের জন্য ইংলিশ, এই সিলেবাস অনুযায়ী। তাহলে এই টিচিংয়ের ভেতরে কী হয়, টিচার যে কোনো কনসেপ্ট, যে কোনো নিয়ম আমাদেরকে বলে দিলেন, বোর্ডে লিখে দিলেন, ইংলিশে বলে দিলেন, আমরা কি করলাম? সেই নিয়মটাই লিখলাম, কিন্তু টিচার আমাদেরকে বাংলায় এক্সপ্লেন করে দিলেন, আমরাও বাংলাতেই বুঝে নিলাম। এই যেমন আমি ইংরেজি পড়াচ্ছি আপনাদেরকে, কীভাবে পড়াচ্ছি, জিনিসটা রয়েছে ইংলিশে, কিন্তু আমি আপনাদেরকে গ্রামার ওয়াইজ ট্রান্সলেশন করে বোঝাচ্ছি। এটাই হয়ে গেল জিএমটি মেথড। আরও ক্লিয়ার হবে, আমরা এগিয়ে যাই। বিগিনিং উইথ দ্য কি স্কিল অফ রিডিং অ্যান্ড রাইটিং। এই রিডিং অ্যান্ড গ্রামার ট্রান্সলেশন মেথড
কী দিয়ে শুরু হয়? রিডিং। প্রথমে আমরা পড়তে শিখি, তারপরে গ্রামারের দিকে যাই। প্রথমে একটা বাচ্চা, মনে করে দেখুন, প্রথমে একটা ক্লাস 5 আর 6 বাচ্চাকে আমরা কী করাই? 3, 4, 1, 2, এখন তো 2, 3 থেকে হয়ে গেছে। প্রথমে তাদেরকে লিখার মতো, পড়ার মতো একটা যোগ্যতা বানিয়ে তুলি, সেটা পড়তে পারছে কিনা। তারপরে একটু গ্রামারের দিকে ফোকাস করি, তারপরে 2-4টা ওয়ার্ড মুখস্থ করাই, তারপরে কী করি? রাইটিংয়ের দিকে ফোকাস করি আমরা। গ্রামার ট্রান্সলেশন মেথডের নামগুলো কী কী আরেকবার দেখে নেবো। ট্র্যাডিশনাল মেথড, ক্লাসিক্যাল মেথড, ওল্ডেস্ট মেথড। এবার গ্রামার ট্রান্সলেশন মেথডটা আসলে কি? ট্রান্সলেটিং এ টেক্সট। আপনার হাতে যে বইটা রয়েছে ক্লাস 5, 6, 9, 10, সেই বইটা, সেই টেক্সটটা, সেটা একটা টেক্সট, তো টেক্সটটাকে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করা, এটাই হলো গ্রামার ট্রান্সলেশন মেথড। মানে গ্রামার ব্যবহার করে একটা বইয়ের কিছু প্যারাগ্রাফ অন্য ভাষাতে ট্রান্সলেশন করা। যেমন ইংরেজিতে ধরুন লেখা আছে ক্লাস 9-এর পড়া ভোলা গ্র্যান্ডসপা, সেই পড়াটাকে আমাদের বাংলাতে ট্রান্সলেশন করব আমরা, এটাই হয়ে গেল গ্রামার ট্রান্সলেশন মেথড। লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং মাদার টাং। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট কি, যে গ্রামার ট্রান্সলেশন মেথডে কি মাদার টাঙের ব্যবহার হয়? হ্যাঁ, হয়। গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা ইংলিশকে ট্রান্সলেশন করি বাংলা মিডিয়ামের মাধ্যমে, বাংলা ভাষার মাধ্যমে। তার মানে কি, গ্রামার ট্রান্সলেশন মেথডে আমাদের মাদার টাঙের ব্যবহার হয়। তারপরে গ্রামার ট্রান্সলেশন মেথড ফোকাস করে কিসের উপরে? রিডিংয়ের উপরে। আমরা পড়তে ভালোভাবেই পারি, রাইটিং লিখতেও ভালোভাবে পারি, বাট গ্রামার ট্রান্সলেশন মেথডে আমাদেরকে কখনো ইংরেজিতে কথা বলানো হয় না। মানে এটা স্পিকিংয়ের উপরে জোর দেয় না, লিসেনিং। কখনো টিচাররাও যে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলে তাও নয়, যে আমরা ইংরেজি শুনতে শুনতে বুঝবো সেই সৌভাগ্যও হয় না। তাহলে কি হয়? গ্রামার ট্রান্সলেশন মেথডের লুফল কি, মানে ব্যাড সাইড ইগনোর করে, অ্যাভয়েড করে, সারা যায় না, ফোকাস করে না কার উপরে? স্পিকিং আর লিসেনিংয়ের উপরে। মানে শোনার ওপরে আর বলার ওপরে ইংরেজি জোরই দেওয়া হয় না। কোন মেথডে? গ্রামার ট্রান্সলেশন মেথডে। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড ফোকাস করে কিসের উপরে? রাইটিং আর রিডিং। রিডিং আর রাইটিং ফোকাস করে, আর বলা আর শোনা এই দুটোর উপরে ফোকাস করে না। ক্লিয়ার একদম? তারপরে গ্রামার ট্রান্সলেশন মেথড আমাদেরকে কীভাবে শেখায়? ডিডাক্টিভলি। দেখুন আগের ক্লাসে বলেছিলাম যে ইন্ডাকটিভ ডিডাক্টিভ কী। তা ডিডাক্টিভ মানে হলো রুল থেকে এক্সাম্পলের দিকে। মনে করে দেখুন, আমরা যখন কোনো কিছু শিখেছিলাম, আমরা যখন শিখেছিলাম কী হয়েছিল আমাদের ক্ষেত্রে? সেটা আমরা প্রথমে রুল শিখে নিয়েছিলাম। প্রথম এইভাবে শিখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট হয়, অ্যামিজ আর হয়, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে এক্সাম্পল শিখেছিলাম, তাই না? আমাদের কীভাবে শেখানো হয়েছিল? প্রথমে রুলসটাকে বলে দেওয়া হয়েছিল যে রুলস হলো এই মানে এই সাবজেক্ট হয়, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে শিখিয়ে দিয়েছিল। কিন্তু কখনোই এমনভাবে করাইনি যে 10টা এক্সাম্পল দিয়ে দিলাম তারপরে রুলস বলে দিলাম। আসলে নিয়ম কি? নিয়ম হলো বাচ্চাকে প্রথমে 10টা যে কোনো একটা টেন্স, আমি টেন্স দিয়ে এক্সাম্পল দিচ্ছি যেহেতু ইংলিশ পেডাগোজি চলছে, যে কোনো একটা টেন্সের 10টা বাক্য ছেলেটাকে লিখতে দেওয়া উচিত। তারপরে সে নিজেই প্যাটার্নটা ধরতে পারবে যে সবই জায়গায় তো প্রথমে সাবজেক্ট হচ্ছে, তাহলে প্যাটার্নে সে লিখলো যে সাবজেক্ট হলো, তারপরে সে দেখবে যে কন্টিনিউয়াস টেন্সে সব জায়গায় বিভার্ব হচ্ছে, সে লিখবে যে এরপরে বিভার্ব হয়, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাহলে সে প্যাটার্নটা নিজে তৈরি করবে। কিন্তু আমাদের এটা হয় না। আমাদের কি হয়? ডিডাক্টিভ ওয়েতে, গ্রামার ট্রান্সলেশন মেথডে ডিডাক্টিভ ওয়েতে শেখানো হয়, তার মানে রুলস থেকে এক্সাম্পলের দিকে যাই আমরা। তারপরে এখানে কি হয়? রুট লার্নিং ইজ এনকারেজড। রোট লার্নিং মানে রোট মেমোরাইজেশন, রোট লার্নিং একই মানে মুখস্থবিদ্যাকে এনকারেজ করা হয়। হয় না আমাদের ক্ষেত্রে? যেহেতু আমরা তো ইংরেজিতে বলতে পারি না, স্পিকিংয়ে পারি না, বা লিসেনিংও বুঝতে পারি না, কী করা হয়? একটা বড় রাইটিং, বড় প্যারাগ্রাফ কী করা হয়? আমাদেরকে রোট লার্নিং করতে বলা হয়, আমরা মুখস্থ করি। এটাকে মুখস্থকে এনকারেজ করা হয় জিএমটিতে, ঠিক আছে? এক্ষেত্রে কী হয়? ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট। ফর্ম মানে হলো যে কোনো একটা বাক্য আপনি লিখছেন, ধরুন যে রাম গোজ টু স্কুল, তাহলে এই যে লিখলাম রাম গোজ টু স্কুল, এই লাইনটা ইম্পর্টেন্ট। আমি যদি এই লাইনটাই অন্যভাবে লিখে দিই, মানে একটু ভুলভাবে লিখে দিই যে রাম গো টু স্কুল, তার মানে কি ওখানে আমি এসবিএস যোগ করলাম, এটা ভুল হয়ে গেল। তাহলে এই জিএমটি মেথডে ওই ভুলটার উপরে জোর দেওয়া হয়, মানে ওই ফর্মটার উপরে জোর দেওয়া হয় যে ঠিক জায়গায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে কি না। কিন্তু ইম্পর্টেন্ট দ্যান দ্য কন্টেন্ট অর মিনিং। এখানে কি হয়? ফর্মের উপরে জোর দেওয়া হয়, স্ট্রাকচারের উপরে, গঠনের উপরে জোর দেওয়া হয়, দ্যান দ্য মিনিং, মানের উপরে অতটা জোর দেওয়া হয় না। কিন্তু আসলে কোনটা করা ঠিক? আসলে একটা বাচ্চা ধরুন নয়েজ পলিউশন নিয়ে কিছু লিখেছে, দিয়ে সে লিখেছে যে কোনো একটা বাক্য লিখেছে, ধরুন সে একটু সাবজেক্ট অবজেক্ট এদিক ওদিক করে ফেলেছে, সেক্ষেত্রে কি তার থেকে অন্যান্য মেথডে কি হয়? ওটার উপরে বেশি জোর দেওয়া হয়, মানে মিনিংয়ের উপরে বেশি জোর দেওয়া হয়। কিন্তু এখানে ফর্ম, গঠনের উপরে জোর দেওয়া হয়। আসলে যদি আমরা মিনিংয়ের উপরে জোর দিই, বাচ্চাটার বুদ্ধির কতটা বিকাশ ঘটলো সেটা আসলে আইডিয়াল একটা মেথড। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের এটাও একটা লুফল।
কি লুফল মানে এটা একটা ব্যাড সাইড, এটা একটা মানে ফেলিয়ার, যে বাচ্চাটার ব্রড কনসেপ্টের উপরে আমরা ধ্যান দিই না, কিন্তু সে সঠিক গঠন লিখতে পারছে কিনা সেটা দেখি। ঠিক আছে। ডাজ নট ইমপ্রুভ ওরাল ফ্লুয়েন্সি, এই যে যেহেতু কথাই বলতে পারি ইংলিশে, তাহলে ওরাল ওরাল মানে মৌখিক, ফ্লুয়েন্সি মানে কতটা দ্রুত আমরা ইংরেজিতে কথা বলছি, তাহলে ওরাল ফ্লুয়েন্সি টার্গেট ল্যাঙ্গুয়েজে বাড়াই না, একদম সোজা হিসাব। ডাজ নট হেল্প ইউজ ইংলিশ ইন ডে টু ডে কমিউনিকেশন, এটা আমাদের প্রতিদিনকার ইংলিশের কমিউনিকেশনেও সাহায্য করে না, মানে কথা বলতে পারি না, একটা জিনিসই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলা আছে, যেহেতু যে কোনো ফর্মে এমসিকিউ আসতে পারে সেই জন্য নানানভাবে দেওয়া রয়েছে। তারপরে ইউনিট অফ টিচিং ইজ ওয়ার্ড, কেন বলা হয়েছে এটাকে ভালো করে বুঝতে হবে। গ্রামার ট্রান্সলেশন মেথডের ইউনিট অফ টিচিংয়ের ইউনিট কি? ওয়ার্ড। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হচ্ছে না কেন, ধরুন কোনো এক্সাম্পল যদি একটা লাইন লিখি আমরা, যে রামু গোজ টু স্কুল, এই যে সেন্টেন্সটা রয়েছে, যে রামু গোজ টু স্কুল, এই সেন্টেন্সটাই গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কী হবে, টিচার এসে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলবে, যে গো মানে যাওয়া, স্কুল মানে বিদ্যালয়, এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলবে, যে টু মানে প্রিপোজিশন। কিন্তু অন্য মানে এর থেকে বেটার যদি মেথড হয়, সেই মেথডে কী বলবে? বেটার মিন্স মানে যে মেথডে আমরা স্পিকিংয়ের ওপরে জোর দেবো, কন্টেন্ট মানে মিনিংয়ের ওপরে জোর দেবো, যে বাচ্চা আসলে বলতে কি চাইছে, ভুল লিখুক কিন্তু আসলে তার বলার উদ্দেশ্যটা কী, সেইটা যেখানে আমরা জোর দিই, সেখানে কিন্তু আমাদের এই এত স্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়নি যতটা এখানে জোর দেওয়া হয়। আর এখানে ইউনিট অফ টিচিং ওয়ার্ড কেন বলা হয়েছে? কারণ প্রত্যেকটা ওয়ার্ডের মানেই টিচার আমাদেরকে বলে দেয়, বোঝা গেল? মিনিংয়ের উপরে থাকে না, সেন্টেন্সের ওয়ার্ডের উপরে মানে বলে। তাহলে কি হলো, গ্রামার ট্রান্সলেশন মেথডের কিছু লুফল থাকলো। লুফল কি? নেগলেক্ট স্পোকেন ইংলিশকে একদমই অ্যাভয়েড করে। ন্যাচারাল স্পিচ মানে আমরা যে কথা বলছি, কথা বলাটাকে ইংরেজি ভাষায় টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলাটাকেও আমাদের অ্যাভয়েড করে চলে, তাহলে এটা হলো একটা কমি। ইভেন দো দ্য লার্নার্স বিকাম প্রফিশিয়েন্ট ইন রাইটিং অ্যান্ড রিডিং, বলছে যদিও বাচ্চারা বা যারা শেখে তারা খুব দক্ষ হয়ে যায় ইংরেজি লিখতে এবং পড়তে, ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশে, দে ক্যান নট অফেন নেগোশিয়েট, কিন্তু তারা কখনোই একটা সিম্পল কনভারসেশন, একটা মিটিংয়ের মধ্যে সিম্পল কিছু ইংরেজিতে কথাও বলার তাদের ক্ষমতা থাকে না। তাহলে মোরাল অফ দ্য স্টোরি বা জিস্ট বা সামারি যাই বলেন, গ্রামার ট্রান্সলেশন মেথড ফোকাস করে কার উপরে? গ্রামার ট্রান্সলেশন মেথড ফোকাস করে রিডিং আর রাইটিংয়ের উপরে। আর কার উপর ফোকাস করে না? যেটা আমরা পারি না বলতে আর শুনতে, লিসেনিং স্পিকিংয়ের উপরে ফোকাস করে না। তাহলে এরপরে আমরা যে মেথডটা পড়বো, সেই মেথডটা কি এর যে কমি রয়েছে সেই কমিটাকে দূর করে দেবে। মানে এরপরে আমরা যে মেথডই পড়বো সেই মেথডে কী হবে, যে এ যে স্পিকিং আর লিসেনিংয়ে ফোকাস করছে না, সে স্পিকিং আর লিসেনিংয়ে ফোকাস করবে। দেখি আমরা এরপরে আমাদের কী মেথড রয়েছে। আচ্ছা, জিএমটি মেথডে আরও কিছু আছে দেখে নিই। লার্ন দ্য স্ট্রাকচার অ্যান্ড ভোকাবুলারি ফর রিডিং অ্যান্ড রাইটিং। জিএমটি মেথডে আমাদের কী শেখায়? স্ট্রাকচার বলেই দিয়েছিলাম, গঠনটাকে ভালোভাবে শেখায়। ভোকাবুলারি মানে কিছু কিছু শব্দের মানে শেখায়, কিসের জন্যে? রিডিং আর রাইটিংয়ের জন্যে। এ লট অফ এমফেসিস, অনেক পরিমাণে জোর দেওয়া অন অ্যাকিউরেসি অফ দ্য কন্টেন্ট, যে জিনিসটা বাচ্চাটা লিখলো তার উপরে খুব বেশি পরিমাণে সেটা সঠিক কিনা তার উপরে জোর দেওয়া হয়। কিন্তু যদি অন্য মেথড কন্টেন্টের উপর জোর দেওয়া হয়, মানে সে কি লিখতে চাইলো তার মনোভাবটা কি, তার উপরে জোর দেওয়া হয়। কিন্তু এখানে তার উপরে জোর দেওয়া হয় না, সে যা লিখেছে টেন্স ঠিক আছে কিনা, স্ট্রাকচার ঠিক আছে কিনা তার উপরে জোর দেওয়া হয়। মাচ অফ ভোকাবুলারি টট ইন ফর্ম অফ লিস্ট অফ আইসোলেটেড ওয়ার্ড, অনেক বেশি পরিমাণে ভোকাবুলারি মানে অজানা শব্দ তাদেরকে শেখানো হয় কীভাবে? আইসোলেটেড ফর্মে, মানে একটা পাতা দিয়ে দিল, তার মধ্যে 10টা ওয়ার্ড লিখে দিল, যে হোম মানে যাওয়া, ইট মানে খাওয়া, এটা হয়ে গেল জিএমটি মেথড। করুন এটা। লিটিল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন, বলছে অল্প বা একটু অ্যাটেনশন মনোযোগ দেওয়া হয় না প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণে। কোন মেথডে? ইন হুইচ মেথড, কোন মেথডে উচ্চারণের ওপরে? উচ্চারণ মানে কি? উচ্চারণ মানে স্পিকিং, আর স্পিকিং মানে স্পিকিংয়ের উপরে ফোকাস করা হয় না, মানে সেটা কোন মেথড? অডিওলিঙ্গুয়াল নয়, গ্রামার ট্রান্সলেশন, এটাই হয়ে যাবে উত্তর। তাহলে পরীক্ষায় এমনই আসবে, এটা এমনকি প্রিভিয়াস কোয়েশ্চেন সিটেটের। গ্রামার ট্রান্সলেশন মেথড অফ টিচিং ইংলিশ হেভিলি রিলাইজ অন, গ্রামার ট্রান্সলেশন মেথড কিসের ওপরে নির্ভর করে? মিনিং ফোকাস টিচিং মানে অর্থের উপরে ফোকাস করে। ফর্ম ফোকাস টিচিং মানে ওই যে স্ট্রাকচার গঠনের উপরে ফোকাস করে। ডাইরেক্ট টিচিং অ্যাজ এ স্ট্র্যাটেজি ফর লার্নিং, ডাইরেক্ট পুরো টিচিংয়ের উপরে ফোকাস করে না, মিনিং আসছে না। তারপরে ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যাজ মেন ফোকাস,
ল্যাঙ্গুয়েজকে মেন ফোকাস হিসেবে ব্যবহার করা হয় না। কোনটা বললাম আমরা? স্ট্রাকচারের উপরে মানে ফর্মের উপরে জোর দেয়। এই প্রশ্নটাকে নিয়ে একটু ডিবেট ছিল আর কি, যে মিনিংয়ের উপরে ফোকাস করবে নাকি ফর্মের উপরে ফোকাস করবে। তা আমি যদি মনে রাখতে পারছি এটা ফর্মের উপরেই হবে, বাট তবুও যদি চেঞ্জ হয় আমি কমেন্টে লিখে দেবো। ডিএম মেথড মানে ডাইরেক্ট মেথডের পরের মেথড চলে এলো। এটাও কিন্তু ক্লাসিক্যাল মেথডেরই একটা ভাগ, যে জিএমটি মেথডের যে লু ফলগুলি ছিল, খারাপ দিকগুলি ছিল, সেই দিকগুলিকে দূর করে দেওয়াটা ডিরেক্ট মেথড, ডিএম মেথড। টু রিমুভ দ্য প্রবলেমস অফ জিএমটি মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রবলেমগুলোকে দূর করে দিলেই ডিএম মেথড চলে এলো। ওই দূর করার জন্য ডিএম মেথড চলে এলো। এই ডাইরেক্ট মেথডের অন্যান্য নামগুলি কি? ন্যাচুরাল মেথড বলা হয়, রিফর্মড মেথড বলা হয়, অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড বলা হয়, ফোনেটিক মেথড বলা হয়। সবগুলো মেথড কেন বলা হয় বলে দিচ্ছে একে একে, আপনারা বুঝতেও পেরেছেন অলরেডি। প্রথমে ন্যাচুরাল মেথড কেন বলা হয়? ন্যাচুরাল মেথড এই জন্য বলা হয় যে ন্যাচুরালি বাচ্চাদেরকে ডিরেক্ট মেথড মানে কি, আগে ডিরেক্ট কথাটা মানে কি বুঝুন। এখানে ধরুন আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমরা কি করব, বাচ্চাকে ডাইরেক্ট ইংলিশ পড়িয়ে দেবো, মানে ডাইরেক্ট ইংলিশেই কথা বলবো, বাংলার কোনো জায়গায় আসবে না। আমাদের জিএমটি মেথডে মাদার টাঙের পুরো ব্যবহার ছিল, বাট এখানে মাদার টাঙের কোনো জায়গাই নেই, ডাইরেক্ট ইংলিশে। মানে সেরকম মেথড যে স্কুলে গিয়ে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে বাংলা বললে 500 টাকা ফাইন, 200 টাকা ফাইন, 100 টাকা ফাইন, সেই মেথড আর কি। মানে এখানে বাংলা মাতৃভাষার কোনো জায়গাই নেই, ডাইরেক্ট টার্গেট ল্যাঙ্গুয়েজের জায়গা। তাহলে ওই জন্য ন্যাচুরাল মেথড বলা হয়। রিফর্মড মেথড কেন বলা হয়? দেখুন জিএমটি মেথডের মধ্যে অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে কে রিফর্ম করলো, ঠিক করলো? ডিএম মেথড। ওই জন্যে ডিএম মেথডকে রিফর্মড মেথড বলবো। অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড কেন বলবো? জিএমটি মেথডে কেমন নিয়ম ছিল? জিএমটি মেথডের নিয়ম ছিল যে বাচ্চারা যা লিখছে গ্রামার ঠিক আছে কিনা দেখবো, স্ট্রাকচার, গঠন, ওইগুলো ঠিক আছে কিনা দেখবো। আর ডিরেক্ট মেথড কি বলছে? ডিরেক্ট মেথড বলছে যে অ্যান্টি গ্রামাটিক্যাল, গ্রামারের কোনো জায়গা নেই। বাচ্চা স্পোকেন ইংলিশে কোনো গ্রামার থাকে না। তো এখানে বলছে বাচ্চারা ঠিকঠাক গ্রামার না ইউজ করুক ঠিকঠাক, কিন্তু ঠিকঠাক বলতে পারছে কিনা, স্পিকিং ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমরা দেখবো। ওই জন্য অ্যান্টি গ্রামাটিক্যাল বলা হয়, যেহেতু গ্রামারের উপরে ফোকাস করে না। ফোনেটিক মেথড কেন বলবো? কারণ বাচ্চারা বলতে শিখবে, স্পিকিং শিখবে আর লিসেনিং শিখবে। আর এই স্পিকিং মানেই কি বলা, আর কোনো কিছু মুখ থেকে আওয়াজ বের করা মানে সাউন্ড, আর সাউন্ড মানেই কি ফোনেটিক। প্রথম ক্লাসে পড়িয়েছি যে ফোনেটিক অ্যাসপেক্ট মানে হলো সাউন্ড, স্পিকিং। তাহলে যেহেতু স্পিকিং শেখে এই মেথডের মাধ্যমে বাচ্চারা, ওই জন্যে এটাকে ফোনেটিক মেথড বলা হয়। আর এটা কি? অপোজিট অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের একদম অপোজিট হলো ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড যাকে ফোকাস করে, গ্রামার ট্রান্সলেশন মেথড তাকে ফোকাস করে না, উল্টোটা আর কি। ইউজ অফ নো মাদার টাং, একটু মাদার টাঙের ব্যবহার হয় না, মাদার টাং বললেই 1000 টাকা ফাইন, এই মেথড আর কি এটা। কিন্তু জিএমটি মেথডে কী ছিল? মাদার টাং ব্যবহার করছিলাম। অ্যাটেনশন ই স্পিকিংয়ের ওপরে আর লিসেনিংয়ের ওপরে, এই দুটোর ওপরে কী করে? ফোকাস করে। স্পিকিং আর লিসেনিংয়ের ওপরে ফোকাস করে। ক্লিয়ার? সব ইনস্ট্রাকশন যা কিছু টিচার বলবে সব বলা হবে অনলি ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র কোন ল্যাঙ্গুয়েজে? টার্গেট ল্যাঙ্গুয়েজে। আমরা ইংলিশ ক্লাস করছি, ইংলিশ শিখবো, শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজে টিচার বলে দিল, হয়ে গেল। গ্রামার ইজ টু বি টট ইনডাকটিভলি। জিএমটি মেথডে ছিল গ্রামার কীভাবে শিখতে হতো আমাদেরকে? আমাদেরকে গ্রামার শিখতে হতো ডিডাকটিভলি, বাট এখানে ইনডাকটিভলি। আর ইনডাকটিভলি মানে বলেই দিয়েছি, আই মানে আইটাও হয়ে গেল ভাওয়েল, ইটাও ভাওয়েল। তাহলে এক্সাম্পল থেকে রুল, প্রথমে এক্সাম্পল তারপরে রুল শেখাবে। তারপরে স্পিচ অ্যান্ড লিসেনিং বোথ আর ফোকাসড, রিভিশন দেওয়া হলো আরেকবার। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, ওই জন্য বারবার বলছি আর কি। ইউনিট অফ টিচিং ডিরেক্ট মেথড ইজ সেন্টেন্স। কেন? কারণ এখানে টিচার একটা পুরো বাক্য পড়িয়ে দিয়ে বাক্যের ইন্টারনাল মিনিংটা বোঝানোর চেষ্টা করেন। সবগুলো ওয়ার্ডের মানে না বুঝলেও হয়, ইন্টারনাল মিনিং বোঝার চেষ্টা করেন। যেমন আজকে আমি একটা ধরুন পড়ছিলাম, নোবেল বলছিলাম 12 ফেল। তাহলে ওর মধ্যে কি রয়েছে? আমি আজকে কি অনেক সেন্টেন্সের অনেক ওয়ার্ডের মানে জানি না, তো জানি না, পুরো লাইনটা পড়ে নিয়ে তার ইন্টারনাল মিনিংটা বুঝতে পারছি যেখানে এটা বলতে চাইলো। এটাকেই বলা হয় ডিএম মেথড। আর এর ভিতরে ইউনিট হলো সেন্টেন্স, কিন্তু জিএমটির ইউনিট ছিল ওয়ার্ড। ডিরেক্ট মেথড অ্যাভয়েড করে মাদার টাঙে একদম কথা বলে না, আর ফোকাস করে টার্গেট ল্যাঙ্গুয়েজ। এবার ডিএম মেথড থেকে একটা প্রশ্ন, দ্য মেথড অফ টিচিং ফরেন ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং পিপলস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। স্টুডেন্টের প্রথম ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাদার ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করে বাচ্চাদেরকে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো। কোন মেথডে শেখাতে হয় সেটা আমরা কোন মেথডে শেখাই? ডিএম মেথডে। যদি বলতো যে মাদার টাং ব্যবহার করি, তাহলে হয়ে যেত গ্রামার ট্রান্সলেশন মেথড। ডক্টর ওয়েস্টস নিউ মেথড, ডক্টর ওয়েস্টের নতুন মেথড রয়েছে। ডক্টর ওয়েস্টের নিউ মেথড মানেই ধরে নেবেন সাইলেন্ট রিডিং।
ডক্টর ওয়েস্ট কিসের উপরে ফোকাস করে? সাইলেন্ট রিডিংয়ের উপরে ফোকাস করে, মানে শুধু পড়ার উপরে। পুরোটা একবার পড়ে নিই। ইট ওয়াজ ডিভাইস মানে কে তৈরি করেছেন? ডক্টর মাইকেল ওয়েস্ট। তাহলে এটা কে তৈরি করেছেন? ডক্টর ওয়েস্ট মেথড, ডক্টর মাইকেল ওয়েস্ট ওনার পুরো নাম। ইট ওয়াজ এগেইনস্ট দ্য ডিরেক্ট মেথড, এটা আবার ডিরেক্ট মেথডের উল্টো। ডিরেক্ট মেথডে কী হয়? ডিরেক্ট মেথডে ডাইরেক্ট আমরা স্পিকিংয়ের উপরে আর লিসনিংয়ের উপরে জোর দিই। আর এটা কার উপরে ফোকাস করে? ফোকাসেস অন সাইলেন্ট রিডিং। এটা কিন্তু রিডিং দু রকমের হয়, লাউড রিডিং, সাইলেন্ট রিডিং। এটা সাইলেন্ট রিডিংয়ের উপরে ফোকাস করে। সাইলেন্ট রিডিং মানে চুপে চুপে পড়া, মনের ভিতরে পড়া। বাংলা একটা ওয়ার্ড আছে কি, সরব নীরব, জানি না কোনটা কি। তাহলে এখানে কি চুপে চুপে পড়া, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আপনারা খুঁজে নেবেন বাংলা মানে। তাহলে এটা ফোকাস করে কার উপরে? সাইলেন্ট রিডিংয়ের উপরে। ইট ফেভার্স জুডিশিয়াস ইউজ অফ মাদার টাং, এটা কখনো কখনো মাদার টাং ব্যবহার করায়, কখনো কখনো। এটা কে ডিসাইড করবেন যে কখন বাংলা বলবো? টিচার ডিসাইড করবেন। ইট ইগনোরস দ্য স্কিল অফ লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। এটা কি ইগনোর করে? লিসেনিংও শুধু এটা ফোকাস করে রিডিংয়ের উপরে, তাও আবার রিডিংয়ের মধ্যে সাইলেন্ট রিডিংয়ের উপরে ফোকাস করে। তাহলে বাকি তিনটে স্কিল LSRW, বাকি তিনটে স্কিল বাদ দিয়ে দিন, ওইগুলো ফোকাস করে না। লিসেনিং, স্পিকিং আর রাইটিং, এই তিনটেই তারা ফোকাস করে না। আর LSRW চারটে যে স্কিল ছিল, চারটের মধ্যে তিনটে ফোকাস করবে না, শুধু একটাই করবে, সেটা হলো রিডিং। আর বাকি তিনটে লিসেনিং, স্পিকিং, রাইটিং ফোকাস করবে না। ঠিক আছে, নেক্সট দেখি। এবার এখান থেকে কী করবেন? সবগুলো আপনারা করে নেবেন, দিয়ে আমাকে শুধু কমেন্টে উত্তর লিখবেন বা নিজের খাতায় লিখে রাখবেন। জিএমটি ফোকাসেশন হয়েছে স্কিল। জিএমটি কোন স্কিলের উপরে ফোকাস করে? এটা একবার পুরোটা রিভাইজ হয়ে যাবে যে বুঝলেন কি বুঝলেন না দেও। জিএমটি ফোকাস করে কার উপরে? জিএমটি মানে গ্রামার ট্রান্সলেশন মেথড, মানে ট্রান্সলেশন করবো আমরা, তাহলে আমরা লিখতে পারবো আর পড়তে পারবো। রাইটিং আর রিডিংয়ের উপরে ফোকাস করে। জিএমটি ইগনোর করে কাকে কাকে লিখবেন? ডিএম ফোকাস করে কার উপরে?